গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে শুক্রবার। নিয়ে এসেছি চা, তার সাথে মুড়ি মুড়ি মাখা। আজকে গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা কুচো তো থাকেই, লঙ্কা কুচো, আদা কুচো। এই সাথে একটু বিস্কিটও এনেছি। বিস্কিটের শিশিটা ফাঁকা হয়ে গেছে। বেকারি বিস্কিট ফেলবে তুমি? না, এখন আর কেক খাবো না। কালকে অয়ন কেক, লাড্ডু, শনপাপড়ি সমস্ত কিছু আনিয়েছে। অফিসে বসে বসে আনায়, জানো? আমাকে যদি বাড়িতে আনাবে, অফিসে বসে বসে আনায়, তারপর ওটাকে টানতে টানতে নিয়ে আসে। কি বলবো বলো? শনপাপড়িটা যা খেতে না খুব ভালো। ওটা কোন দোকান থেকে আনিয়েছিলে জানো? সঙ্গম। সকালের দিকটা না অত মিষ্টি খেতে ভালো লাগে না গো। কালকে ঘরের অনেক কাজ ছিল, জানো তো? ঘর ঠর ক্লিন করা, আরও এক্সট্রা কিছু কাজ ছিল। খুব খিদে পেয়ে গেছিলো। তখন কটা বাজে? 12টা, 12:30। তার মধ্যে বলেছি কি তুমি বাড়িতে এসে একটু অর্ডার দিও। এনো এই প্লেটটাতে রাখো বিস্কিট দুটো, তুমি এসে অর্ডার দিও। অফিস থেকে অর্ডার দিয়েছে, সিঙ্গারা অর্ডার দিয়েছে। এখানে এক একটা সিঙ্গারা 45 টাকা করে নেয়, মানে সমস্ত দোকানেই, একটু বড় ভালো দোকানেই 45 টাকা করে। জানি না কলকাতায় কত। সিঙ্গারার যা দাম না, চারটে সিঙ্গারা নিয়েছে। আর এই যে মিষ্টি। লাড্ডুটাতে তো হাতই দিইনি, একটা লাড্ডু কালকে দুজনে মিলে খেয়েছি। এই আর সবচেয়ে বাড়াবাড়ি হচ্ছে শনপাপড়িটা। এই কালকে খেয়ে নিয়েছি দুটো শনপাপড়ি, তার সাথে আরেকটুখানি খেয়ে নিয়েছি, এইটুকু অর্ধেক পড়ে আছে, আর দুটো পড়ে আছে। সকাল সকাল ব্রেকফাস্টেই তো এটা ওটা শেয়ার করি তোমাদের সাথে, তাই দেখালাম যে এই খাবারগুলো ঘরে পড়ে আছে। আর কেকও এনেছে। ওটাও কি সঙ্গম থেকে আনিয়েছো? এই যে এটা আনন্দ সুইটস থেকে কেক, এইসব একসাথে এসছে। এরকম কোনোটাই খাওয়া হবে না। ও অফিস থেকে ফিরলে পর তখন। হ্যাঁ, দারুণ। চায়ের প্রথম সিপটা ব্রেনটা একদম ছেড়ে যায়। আজকে কোটি কোটি যুগ বাইরে দেখো, কানে দুল পড়েছি, না পড়লেই নয়। এবার কানটা একদম বন্ধ হয়ে যাবে, ইয়েটা বন্ধ হয়ে যাবে। কি অবস্থা! আমার বয়সী এখন বন্ধু বান্ধবদের আমি অনেককে দেখি কানে তারা দুল পড়তে পারে না, কারণ এত বড় ইয়ে হয়ে গেছে, হোল হয়ে গেছে। ওরা পড়তেই পারে না কানে দুল। কানে কিন্তু দুল পড়া খুব ভালো। এটা আমাদের প্রেশার পয়েন্টের উপর, শরীরের প্রেশার পয়েন্টের উপর এমন জায়গায় ইয়ে করে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো, নার্ভের জন্য খুব ভালো। আমরা এই যে পড়ি না, এটা কিন্তু ঠিক না। আমার না ভালো লাগে না গো পড়তে। অনেকে ভাবো কি তোমরা, দিদি তুমি চুড়ি পড়ো না, দিদি তুমি এটা পড়ো না, ওটা পড়ো না। আমার ভালো লাগে না। এমন না যে আমি স্টাইল মারার জন্য পড়ি না, আমার ভালোই লাগে না। কলেজে জানো তো, আমি যখন পরীক্ষা দিতে যেতাম, আমি শুধু একটা ঘড়ি পরতাম। আমার ঘড়িটা খুব পছন্দের ঘড়ি ছিল, টাইটানের। কিনে দিয়েছিল, আমার মামা দিয়েছিল, গিফট করেছিল, খুব দামি ঘড়ি। তো ওটা আমি পরে যেতাম, আমার খুব ভালো লাগতো। আমি তো এমনি কিছু পড়তাম না হাতে। পরীক্ষার সময় জানো, আমি ওটা হাতে খুচখুচ করছে, খুলে রেখে দিয়ে লিখছি, পরীক্ষার এসে লিখছি, আবার বেরোনোর সময় পরে বেরোচ্ছি। এইরকম। আমি হাতে কিছু পড়তে পারি না। হাতে বলো, গলায় বলো, কানে বলো, পড়তে পারি না আমি। আজকাল হয়েছে না, আজকাল বলে না, এটা ফ্যাশন। আমি কিছু পড়ি না, স্টাইল। আমি কিন্তু ওটার জন্য করি না, আমি কিছুই পড়ি না। কানের দুলগুলো বলছি না, এটা বন্ধ হয়ে যাবে, কানটা বন্ধ হয়ে যাবে আমার। আজকে জানো জল লাগিয়েছি, ভালো করে জল দিয়ে তারপরে কানের দুলটা পড়েছি। এই কানের দুলটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছেন, দিয়ে বলেছেন যে ঘরে এত পাতলা, এত মানে মানে পাতলা সোনা, মানে কিচ্ছু নেই এর মধ্যে, ঠিক আছে? সেটা দেখে আমাকে দিয়েছেন যে তুই অন্তত পড়িস, এটা ভারী নয়, কিছু নয়, সোনা কম আছে, তুই এটা পড়িস। এর চেয়ে আর ঘরে মানে ইয়ে আর নেই, পাতলা আর নেই, হালকা আর নেই। তো এইটা দিয়েছে, তখন বলছে তুই এটা পড়িস। পড়াই হয় না, এখানে ওখানে পড়ে থাকে, খাটের এই কোনায় ওই কোনায় সেইখানে এইসব পড়ে থাকে। আরও দুল আছে, সেগুলো পড়ে থাকে, পড়া হয় না। তো এটাই আমি একমাত্র, এটাই আমার কানে এখন হয়, হালকা পাতলা। আর কিছুক্ষণ বাদে এই যে ভিডিওটা বানাবো, খুলে রাখবো আবার, দেখবে খাওয়ার ভিডিওর সময় হয়তো আর পড়ছি না। এই অয়ন মাঝে মাঝে এখান থেকে ওখান থেকে খুঁজে বার করে, এই দেখো তোমার এই কানের এটা এখানে পড়ে আছে, এই দেখো ওইখানে পড়ে আছে, বার করে। কটকটি ভটভট মুখে দাও। কি ওটা? কিসমিস। বিস্কুটগুলো নরম হয়ে গেছে। নাকি চাই ডোবাচ্ছি বলে নরম।
এটা একটু মাইক্রোওভেনে দিলে এটা ঠিক হয়ে যাবে, যে টেস্টটা নষ্ট হয়নি। কবে আমরা আবার কলকাতায় যাবো, আমরা খেতে পারবো। কত বছর বাইরে থাকলাম বলো, অনেক বছর। আমাদের আমাদের বাইরে যাচ্ছি 17 বছর। ওই ধরো আর 20-22 বছর বাইরে থাকলাম, তারপর কলকাতায় ফিরে গেলাম। আমি আবার মাঝে মাঝে খুব কথা বলি, কলকাতায় আমরা কোথায় থাকবো, কোন জায়গাটা চুজ করব, কলকাতায় একটু শান্তি ফিরে আসুক। আমাদের লাইফটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল। আজ আমরা যেটা চাইছি বা আজ আমরা যেটা পাচ্ছি, আজ আমরা যেটা করতে চাইছি, কালকে দেখবে সেটার কোনো মানে সেটা কালকের কি বলবো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায় এক একটা স্টেপে গিয়ে। লাইফে একটা সময় দেখো, একটা টাইম গেছে, আমি কলকাতা থেকে বেরোনোর খুব চেষ্টা করছিলাম, মানে চেষ্টা মানে আমি মনে মনে খুব ভাবতাম আমি এখানে একদম থাকতে চাই না, একদম না। তখন আমার অয়নের সাথে কোনো পরিচয় হয়নি, কিছুই হয়নি বলছি। তো একটা সময় কলকাতা থেকে খুব বেরোনোর চেষ্টা করতাম, ভাবতাম এখানে থাকবো না, কিন্তু কোথায় যাব, কি করব, ফিউচার সম্পর্কে সেই সময় কোনো নিশ্চয়তা ছিল না। আমাদের বাড়ির ওখানে যে আনন্দময়ী মায়ের আশ্রম, আগরপাড়ার ওইদিকে, আমি না রেগুলার আনন্দময়ী মায়ের আশ্রমে যেতাম, জানো তো, ছোটবেলা থেকেই যেতাম। অয়নের সাথে আমার আলাপ হয়েছে মাধ্যমিকের পর থেকে, তারপর ওর কাছে পড়তে গেলাম, আমার এক বন্ধু নিয়ে গেছিলো আর বলেছিল যে ইংলিশটা একটু পড়তে ওর কাছে, বাড়ির পাশেই থাকে বলে। কিন্তু আমার আর অয়নের প্রেম হয়েছে কলেজ লাইফে, তখন অয়নের কাছে আমি আর পড়ি না, মানে আমার পড়াটা অয়নের কাছে শেষ হয়েছে, তারপর আমাদের মনে হয়েছে যে আমরা একে অপরকে পছন্দ করি। যাই হোক, সেটা অনেক পরের কথা। যখন ওর কাছে পড়তাম তখন কোনো ইয়ে হয়নি, তখন উল্টে ওর স্টুডেন্ট আমাকে ভালোবাসতো। যাই হোক, সেই গল্প অন্য সময় বলবো। বহুত স্টোরি হয়, বহুত স্টোরি। আমরা দুজন যে দুজনকে প্রেম করব আর বিয়ে করব কোনোদিনও ভাবিনি, সেটারও একটা ঘটনা আছে, সে পরে একদিন বলবো তোমাদের। তো আমি না সেই সময় ভবিষ্যৎ সম্পর্কে কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, চোখের সামনে না সব কিছু মানে আমি হাতড়াচ্ছি সেই সময়। তা আনন্দময়ী মায়ের আশ্রমে যেতাম ওইখানে আগরপাড়ায়, তা আর ওইখানে একদম চত্বর হচ্ছে আমার একদম নখদর্পণে সেই সময়। রেগুলার যাচ্ছি, ওখানের মহারাজ থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে সবাইকে আমি চিনি, সবার সাথে চেনা পরিচিত। দেখতেও আমি হেভি সুন্দরী সেই সময়, আরও সুন্দরী। রেগুলার যাচ্ছি, আমার আবার হেভি ইয়ে ছিল ওখানে, আমাকে হেভি পছন্দ করতো, ওখানে মহারাজরাও পছন্দ করতো, পুরোহিতরাও পছন্দ করতো, ওখানে লোকেরা আমাকে হেভি হেভি পছন্দ করতো। আর ওই আশ্রমের সামনে আমার বান্ধবীর বাড়ি, তুতুনদের বাড়ি, আমি আর ও দুজনে মিলে, আমরা দুই বান্ধবী মিলে খুব যেতাম। আর আমার ওই বান্ধবীকেও যা দেখতে না, হেভি দেখতে, হেভি দেখতে। আর ওর মেয়েকেও খুব সুন্দর দেখতে, খুবই সুন্দরী। ওর মেয়েও রয়েছে। ও তো মনে হয় ইসে পড়ে, এইচএস দিয়েছে ওর মেয়ে, এইচএস দিল। তো যাই হোক, এখন আরও আগরপাড়ায় থাকে না, এখন তো বেলঘুরিয়া চলে গেছে, বেলঘুরিয়ায় ফ্ল্যাট কিনে ওখানেও রয়েছে। তো যাই হোক, ওর মেয়েও কিন্তু এই ফিল্ম লাইনে রয়েছে, ঠিক আছে। তো হায়দ্রাবাদে এসেছিল, তো সেই সময় আমি আর ও দুজনে মিলে গিয়ে আনন্দময়ী মায়ের আশ্রমে যেতাম। আর আনন্দময়ী মায়ের আশ্রমে যে ধ্যানপীঠ আছে না, আমি ওখানে বসে বসে না মায়ের সাথে কথা বলতাম সেই সময় থেকে। কিন্তু এই যে আমি আজকে এরকম না, কারোর সাথে অত মিশি না, সবসময় ঠাকুরের সাথে বা প্রকৃতির সাথে কথা বলি। তো সেই সময় আমি আনন্দময়ী মায়ের সাথে খুব কথা বলতাম ধ্যানপীঠে গিয়ে, আমার এরম হচ্ছে, আমার ওরম হচ্ছে, কালকে কি হবে, আমার সাথে কি হবে, আমার কি হলো। চলো আজকে তোমাকে কিছু গল্প বলি। আজকে আমার অতীতের একটা স্টোরি তোমাদের সাথে আজকে একটু আলোচনা করি। কারেন্টটা ধরো ফ্ল্যাকচুয়েট হলো, আমার ঘরে এনার্জি খুব ফ্ল্যাকচুয়েট হয়। আমি ধরো এরকম কোনো কিছু বলতে যাচ্ছি, কোনো কিছু ইয়ে করছি, খুব ফ্ল্যাকচুয়েট হয়। তোমার একটা সত্য কথা, আমি যখনই মানে কোনো কিছু রেগে যাই বা কোনো একটা কিছু একটা স্মৃতিচারণ করছি বা কোনো কিছু ভূতের কিছু আলোচনা হচ্ছে, সত্য ঘটনা, আমি দেখেছি আমাদের ঘরে এনার্জি খুব ইয়ে করে। তো যাই হোক, চাটা একটু শেষ করে নি, তারপর বলছি। সেই সময় বুঝতে পারছি না লাইফ আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কি হবে আমার কিছু বুঝতে পারছি না। মায়ের কাছে গিয়ে আফসোস করি মাঝে মাঝে গিয়েই, আমার লাইফে এরম হচ্ছে কেন, ওরম হচ্ছে কেন, আমার ফিউচার কি হবে। আমার ওই বান্ধবীর সাথেও গল্প করতাম। আর আমাদের ওই সময় কি হতো, যখন সন্ধ্যে 6টা বেজে যেত গরমকালে, 6টার পর থেকে আস্তে আস্তে 7টা সাড়ে 7টা অবধি কিন্তু ভালোই আলোটা থাকতো। আর আমরা গিয়ে তোমার ইয়ে করতাম, আনন্দময়ী মায়ের আশ্রমের পিছন দিকে যে গঙ্গাটা ছিল, সেই সময় কিন্তু এত ঘেরা ঠেরা ছিল না।
আমরা কি করতাম, ওখান দিয়ে একটা বাঁশের গেট ছিল, সিম্পল বাঁশের কঞ্চি দিয়ে বানানো গেট, সবাই ওখানে যেতে পারতো না, আর আমরা ওখানে যেতে পারতাম। মানে আমরা শুধু ওখানে লুকিয়ে লুকিয়ে ওখান দিয়ে বেরিয়ে পিছন দিকে গঙ্গায় গিয়ে বসে থাকতাম। ওখানে গঙ্গার কোনো ঘাটও ছিল না, সিম্পল মাটি আর মাটি। তো আমরা ওখানে একটা উঁচু ঢিবির মধ্যে গিয়ে বসতাম, বসে বসে নিজেদের দুঃখের কথা বলছি, নিজেই ইয়ে করছি। ফিউচার সম্পর্কে কোনো ইয়ে নেই যে আমি কোথায় গিয়ে পড়বো, কি হবে, কি আর হবে, চাকরি বাকরি পাবো না, কি করব। আমি তখন মনে মনে ভাবছি যে আমি হয়তো WBCS পড়তে হবে, কি করবো, WBCS পড়তেই হবে, কিছু একটা কাজ করতেই হবে, আমার জীবনে কে আসবে কি না হবে কি, এগুলোকে আমি ভাবছিই না। চাকরি বাকরি করতেও খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু চাকরি বাকরি তো কিছু একটা করতে হবে। তো দুজনে মিলে ওখানে গিয়ে বসে বসে এরকম করে ভাবতাম। ও ভাবতো যে আমারও কি হবে, আমার লাইফে কি হবে। তো দুই দুই ডিপ্রেসড পার্সন, ঠিক আছে। আর আমরাই ওখানে একমাত্র যেতে পারতাম। ধরো কখনো মহারাজ বা পুরোহিত মশাই কেউ দেখলো যে আমরা ওখান দিয়ে বেরোচ্ছি, ঢুকে আসছি, ওখানে যখন গিয়ে বসতাম তখন হয়তো মহারাজরা ওখানে বসে গীতা পাঠ করছেন, প্রচুর লোক সামনের দিকে। তো ওনাদের এত দেখার টাইম ছিল না যে পিছন দিক দিয়ে লুকিয়ে লুকিয়ে পাঁচিল টপকে কে চলে যাচ্ছে গঙ্গার দিকে। আর আমাদের ওখানে তো যেহেতু আমার ওই বান্ধবীর বাড়ি তো আশ্রমের সামনে, আমরা দুজনে চুপি চুপি যেটা, আবার মাঝে মাঝে আরও দুজন একজনও, মানে ওই লোকাল যে আমরা ওখান থেকে চুপি চুপি গিয়ে বসতাম। আর যখন বেরিয়ে আসতাম, ধরো 7টা সাড়ে 7টার সময় যখন ওখান থেকে বেরিয়ে আসতাম, তখন মাঝে মাঝে ধরা পড়ে যেতাম। মহারাজ হয়তো উপরে বসে আছেন ওনার ঘরে, জানলা দিয়ে বলছে কে কে, হ্যাঁ আমি মৌমি, এরকম করে বলতাম। আচ্ছা এত রাত্রে কী করছিস তোরা ওখানে, যা বেরিয়ে যা ওখান থেকে, গঙ্গার ওখানে জোয়ার আসবে, ভাটা হবে, এরকম বলতো ওনারা, চলে যায় এখান থেকে, এত রাত অবধি বসে আছিস ওখানে। একই সময় যেন আমরা অনেক রাত অবধি বসে থাকতাম, 7:30 পৌনে 8টা, কিন্তু মহারাজরা ওরা পছন্দ করতো না, বলতো চলে যায় এখান থেকে, তোদের ধর অন্যরা দেখছে, তারাও তো ভাববে না যে হয়তো এখানে আমরা বসতে পারি, এখানে আসতে পারি। না না আমরা ঠিক চলে যাব। আর ওখানে 7টা বেজে গেলেই ওই গেটটা তালা দিয়ে দিত। আর মাঝে মাঝে আমরা যখন বসে থাকতাম তখন পুরোহিত মশাই বা কেউ এসে আমাদের কাছে চাবি আর তালাটা দিয়ে যেত, বলতো তোরা যখন উঠে চলে আসবি গেটটা তালা দিয়ে দিবি। তো আমরা তাই করতাম। একদিন ওখানে গেছি জানো তো, বদমাইশি করে আমরা সব বন্ধুরা মিলে 2-3 জন মিলে গেছি, গিয়ে মানে সব ফার্স্ট্রেট, সব মনটা খুব খারাপ হয়ে রয়েছে। তো ওখানে সিগারেট নিয়ে গেছি সিগারেট নিয়ে গেছি, বসে বসে খাবো। 3টে সিগারেট নিয়েছি, কিনেছি, তাও আবার একটা ছেলে বন্ধুকে দিয়ে কিনিয়েছি, ঠিক আছে, ওর নাম হচ্ছে সন্তু, ওকে দিয়ে কিনিয়েছি, পাড়ায় পাড়ায় থাকে। 3 জনে মিলে বসেছি, ও আবার আমাদের থেকেও ছোট ওই ছেলেটা, ওকে দিয়ে কিনিয়েছি। পাড়ার দোকান, ওখানে দিয়ে দোকান দিয়ে কিনলে তো সবাই জেনে যাবে যে আমরা সিগারেট কিনছি, বলছে কেন তোদের কি দরকার। সেই সময় পাড়ার লোকেরাও, দোকানদাররা ওরকম দিত না হাতে। তো বসেছি, এটা কিন্তু একদম সত্য ঘটনা, মানে আমার নিজের লাইফের, তোমাদের সাথে শেয়ার করছি। বলে না উপলব্ধি, আমাদের সাথে সেই উপলব্ধি সেদিন ঘটেছিল যে আজকে খুব দুঃখ হয়েছে, দুঃখ হলে তো সিগারেট খায়, আমরা একটু বসে সিগারেট খাবো ওখানে। তো 3জন 3টে সিগারেট জ্বালিয়েছি, জ্বালিয়ে ওখানে বসে খাচ্ছিও, মানে জ্বালিয়েছি, ধরে খাচ্ছি। আমি কি হবে আমাদের ফিউচারে, আমাদের তো কিছুই হবে না, আমাদের ফিউচার তো গোল্লায়, আমি কি করব, এই পানিহাটিতেই থেকে যাব, আমার জীবনটা তো মানে বরবাদই হয়ে যাবে। কোনো উল্টোপাল্টা কোনো ছেলের সাথে বিয়ে হবে, এখানেই হয়তো থাকবো, সংসার করব, বাচ্চা হবে, বাচ্চা মানুষ করব, এই তো করব। জীবনে কি আছে, লাইফে কি আছে, সবই তো একই প্যাটার্নে চলবে, তাই না? লাইফটা তো একই প্যাটার্নেই চলে, সেম প্যাটার্নে, যা অন্যদের সাথে হচ্ছে আমার সাথেও তাই হবে। বসে সিগারেটটা সবে ফু মারছি, মানে টানছি, ফু দিচ্ছি, হঠাৎ করে আমাদের সাথে এটা ঘটেছে। আমরা দুজন বসে আছি, তখন অলরেডি সন্ধে সন্ধে হয়ে এসছে, ভাটা, তখন কিন্তু গঙ্গায় ভাটা। আমাদের নাম, আমার আর ওর একসাথেই মনে হয়েছে কেউ যেন আমাদের বলছে এক্ষুনি এটা হাত থেকে ফেল, ফেল ওটা হাত থেকে। এত সাহস, এইখানে বসে তোরা খাস, এ আমার জায়গায় বসে, মানে এরকম একটা না ফিলিং আমার আর টুটুনের একসাথেই হয়েছে, একসাথেই হয়েছে। কেউ আমাদের বাধা দেয়নি, কেউ আমাদের কিচ্ছু বলেনি জানো। তারপর না আমাদের না এত ভয় ধরে গেছে ওই মুহূর্তে, এমন কিছু অন্ধকারও হয়নি। আমার আর দুজনেই না, আমরা দুজনে এরমভাবে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়েছি গঙ্গায়, মানে মাটির মধ্যে, পুরো মাটি ছুঁড়ে ফেলেছি। কেউ যেন বলছে এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। মানে এটা না ফিলিং, তোমরা এটা বুঝবে না, যারা তোমরা উপরে উপরে মানুষকে বিচার করো বুঝবে না, কিন্তু আমার যদি এরকম কোনো ভিউয়ার্স তোমরা থেকে থাকো যারা সত্যি আধ্যাত্মিক পথে আছো বা কোনো কিছু, তোমরা এটার বিচার হয়তো করতে পারবে। আমরা কিন্তু তখন অনেক ছোট, আমি তখন মাধ্যমিক পাস করে এইচএস, তখন আমি কিন্তু তখন এইচএস পাস করিনি, আমি অনেক ছোট তখন। সন্তু ওখানে বসে বসে সিগারেট খেয়ে যাচ্ছে, ও তো খুব আনন্দ পেয়েছে, ও তো ছোট আমাদের থেকে, ও আবার এক্সট্রা আমাদের থেকে 20 টাকা এক্সট্রা নিয়েছে সিগারেটটা 2টো এক্সট্রা খাবে বলে, আর আমরা 2টো করে নিয়েছি। তারপরে না আমরা ওখান থেকে কেউ যেন বলছে এক্ষুনি চলে যা, এক্ষুনি চলে যা। আর আমাদের মধ্যে এত গিল্টি কোনোদিনও হয়নি। আমরা ওখান থেকে দুজনেই বেরিয়ে এসেছি, সন্তুকে নিয়েছি, সন্তু তুই চল তাড়াতাড়ি বাড়ি চল। আর ও আমাদের বাড়ির পাশে থাকে, সন্তু আর যে ছেলেটা, ও আমাদের বাড়ির পাশে থাকে, ওকেও নিয়ে এসেছি, ও ছোট, ছেলেটা ছোট।
ওরা একদম গরিব ঘরের ছেলে, মানে একদম আমাদের বাড়ির ওই সাইডে থাকতো, কিন্তু ওদের সাথে আমাদের খুব ভালো মানে রিলেশন খুব ভালো ছিল। এখন ও আবার টোটো চালায় ওই ছেলেটা, ঠিক আছে, এখন বড় হয়ে গেছে। এখন আমি আর অয়ন গেলেই বলে জামাইবাবু তোমাকে কিন্তু টোটোতে করে আমি সব জায়গায় ঘোরাবো। তো সেই সময় ও কত ছোট, অনেক ছোট, ও তখন 8 পড়ে, তখন ও 8 পড়ে, আমি তখন এইচএস দেবো। যখন সিগারেটটা ওখানে ফেলেছি, ফেলে ওখান দিয়ে বেরিয়ে এসেছি অফিস রুমের পাশ থেকে, মানে ওখানে আনন্দময়ী মায়ের আশ্রমের অফিস রুমটা ওইদিকে, ওখান থেকে যখন আসছি একদম ওখান থেকে ডাইরেক্ট মায়ের ধ্যান রুমটা, কিন্তু ডাইরেক্ট মাকে দেখা যায়। এত খারাপ সেদিন লেগেছিল, ওখান থেকে যেন মনে হলো সাদা মায়ের মূর্তিটা না পুরো সাদা ধ্যানপীঠে, মা যেন বলল কোনো দিন এই কাজ আর করবি না, তোদের তোদের নিয়ে আমি ভাববো, তোদের ভাবতে হবে না, কিন্তু তোরা এটা আর করবি না, এখানে এসে তো করবিই না, করিস না। মনের দুঃখে সেই সময় আমরা বন্ধুরা কখনো কখনো হয়তো একটা দুটো সিগারেট জ্বালিয়ে খেয়েছি আমার লাইফে, কিন্তু ওখানে বসে ওই প্রথম ওই শেষ আমি ওখান থেকে বেরিয়ে এলাম। এত লজ্জা কোনোদিন লাগেনি। মায়ের সামনে গিয়ে তখন বলেছিলাম খুব ভুল হয়ে গেছে মা, তোমাকে ক্ষমা করে দাও, কিন্তু ফিউচার নিয়ে না কিছু বুঝতে পারছি না, কেন বেঁচে আছি, কে আসবে আমার জীবনে, কেন আমার জীবনটা এরকম, আমার জীবনটাও তো সেই মানে একটা অন্যদের মতন জীবন হয়ে যাবে। এই জীবন কাটানোর জন্য কিসের এত ইন্টারেস্ট, মানুষ কি কেন এই জীবনকে এত ভালোবাসে? ঘিসাপিটা জীবন, রাইট। এই ঘিসাপিটা জীবনে কি আছে বলো আমাদের? এই তো বিয়ে করব, সংসার করব, হয়তো একটা চাকরি করব, দিনের শেষে বাড়ি আসবো, খাবার করব, রান্না করব, দুজনে মিলে ঝগড়া করব, অশান্তি করব। আমি তো তাই দেখে এসেছি ছোটোবেলা থেকে কিন্তু আমি তাই দেখে এসেছি। সেজে গুজে সুন্দর করে বিয়ে করলো, কত কিছু সাজ সরঞ্জাম গয়না গাটি, কত গিফট, কত কিছু, তারপরে বিয়ের পরে সব কিছু পাল্টে যায়। বাইরে গিয়ে সব হাহিহি করছে, সেজে গুজে ঘুরছে, দামি দামি শাড়ি পরছে, ঘরে এসে কিছুদিন বাদে ভালোবাসা চলে যায়, মানে একে অপরের সাথে সেই রিলেশন থাকে না, সব কিছু লোক দেখানি হয়ে যায়। তারপরে এই বাচ্চা মানুষ করো, বাচ্চাকে সারাদিন মানুষ করো, তার উপরে জীবন কাটিয়ে দাও। সেই বাচ্চা কিছুদিন বাদে বড় হয়ে বলবে স্পেস চাই, স্পেস, আমার লাইফে ইন্টারফেয়ার করো না। তো এই জীবন কাটানোর জন্য এত কিসের লালসা, কিসের ইয়ে? আমি এই জীবন কাটাতে চাই না। আমি সেই সময় মাকেও বলতাম, আমি কিন্তু কালী মাকেও বলতাম, আমাদের শ্মশান ঘাটের কালী মা, আর আনন্দময়ী মাকে গিয়েও বলতাম। আমি কিন্তু সেই সময় আনন্দময়ী মা সম্পর্কে কিচ্ছু জানতাম না। আমাকে যদি কেউ কোনোদিনও আনন্দময়ী মায়ের জীবনীও শোনাতো, আমার লাইফে হয়তো এত ফার্স্টেশন থাকতো না। কিন্তু কেউ কোনোদিনও আমাকে আনন্দময়ী মায়ের জীবন সম্পর্কে শোনায়নি, আর আমি তো কোনোদিনও বই পড়তে ভালোই বাসি না, বইও পড়িনি। তারপর ওখান থেকে আমি বেরিয়ে এসে লাইফ তখন অন্যদিকে যাচ্ছে, মনটা খুব খারাপ হয়ে গেছে যে আমি এরকম করে গঙ্গার পাড়ে বসে বসে সিগারেট খাচ্ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে একটা স্টোরি, যে ওই দিন খুব খারাপ লেগেছিল আমাদের। আর আমি যখন বিয়ে, আমার লাইফে তখন অয়ন কিন্তু অলরেডি এসে গেছে, আমি কিন্তু ওর কাছে তখন পড়ি, কিন্তু এটা জানতাম না যে ওর সাথে আমার বিয়ে হবে কোনোদিনও, বা ও মানুষটা কেমন, এটা কিন্তু আমি কোনোদিনও জানতাম না। তো এই হচ্ছে ব্যাপার, আজকে এইটুকুই বললাম। তো এই সেই দিনের ঘটনা। তো দেখো, আমি সেই সময় কত ফার্স্ট্রেট ছিলাম আমার লাইফে, আমি কিন্তু মারাত্মক ফার্স্ট্রেশনের মধ্যে থাকতাম। এই ঘিসাপিটা জীবন, অন্যান্য মেয়েদের মতন সংসার করো, শ্বশুর শাশুড়ির মুখ শোনো সারাক্ষণ, ঘরের মধ্যে একটা খাবার খেতে গেলেও শাশুড়ি শ্বশুর বা কেউ এসে তোমাকে বলবে যে বাবা এটা কি খাওয়ার টাইম নাকি, এটা কি ইয়ের টাইম নাকি। তো আমি এরকম কেউ আমাকে চালনা করবে, আমি তো এরকম লাইফ কখনো চাইনি। তার থেকে কি এই ভালো না যে আমি চাকরি বাকরি করবো, নিজের মতন সিগারেট খাবো, যা খুশি করবো, মদও খাবো, কুচবি করবো আমার লাইফে, এরকমভাবে লাইফটা কাটিয়ে দেবো, এটা কি ভালো না? কী হবে আমার এরকম লাইফ কাটিয়ে? কিন্তু দেখো, আজকে দেখো, আমার কিন্তু বিয়েও হয়েছে, আমি যেরকম চেয়েছি আমার লাইফ সেরকমভাবে কাটাচ্ছি। আমার বর, আমি সিগারেট খেয়েছি, আমি মদও খেয়েছি, মদ যদি আমি খেতে পারি না, কোনোদিনও খেতে পারি না, তার জন্য আমি অপমানিতও হয়েছি, তোমরা তো শুনেছো সেই গল্প। তো আমি কিন্তু এই জন্য কলেজের বন্ধু বান্ধবদের থেকে সবসময় দূরে দূরে থাকতাম। আমি ওই যে কলেজের যে ওই ফেস্টিভ্যালগুলো হতো না, কি যেন সব কলেজে অনেক প্রোগ্রাম হতো, আমি কিন্তু কোনোদিন কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি, কারণ ওরা সেই সময় বিয়ার আনতো, শ্যাম্পেন আনতো, ওগুলো খেত, আমি তাই কোনো দিন ওইগুলোতে অ্যাটেন্ডই করতাম না, কারণ আমি ওগুলো খেতে পারতাম না। কিন্তু আমি লাইফে সিগারেট খেয়েছি কখনো কখনো ছোটোবেলায়। এদিকে আমার বর অয়ন কোনো দিন আজ অবধি সিগারেট টেস্টই জানে না, কোনো দিন না। আর ও কোনো দিনও ওই ইয়েও খায়নি, অ্যালকোহলও খায়নি, কোনো দিন না, টেস্টই করেনি। একদিন আমি ওকে একটুখানি বলেছিলাম একটুখানি খাও না, বন্ধুরা মিলে খাচ্ছি, আমি তো খেতে পারি না, তুমি খাও। বলছে কখন, আর এক্ষুনি তুমি এখান থেকে উঠে চলে এসো। বাবা, সেও অশান্তি হয়েছিল, তুমি এক্ষুনি এখান থেকে উঠে চলো। আমার বন্ধুরা খুব ডিস্টার্ব হয়ে গেছিলো, বলছিল না অয়নদার সামনে আর কখনো খাবো না। আমার বন্ধুরা পর্যন্ত, কলেজের বন্ধুরা পর্যন্ত বলে দিয়েছিল অয়নদার সামনে আর কখনো খাবো না, অয়নদা এগুলো পছন্দ করে না।
তো অয়ন আজ অব্দি অ্যালকোহলের টেস্ট জানে না। এত বড় কোম্পানিতে কাজ করে, ওরা কিন্তু প্রায় বড় বড় 5 স্টার 7 স্টার হোটেলে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু আজ অব্দি অয়ন এত বড় বড় কোম্পানিতে চাকরি করেছে, কেউ অয়নকে এক সিপ খাওয়াতে পারেনি, এক সিপ খাওয়াতে পারেনি। ঠিক আছে, অ্যালকোহল খায়নি এবং কেউ কখনো ফোর্সও করেনি। আর অয়ন তাদের সামনে বসে এটা খায় ওটা খায়, কিন্তু কখনো আজ অব্দি খায় না। আমাদের দিক দিয়ে কিন্তু কোনো অসুবিধা নেই, আমি খেয়েছি, আমি টেস্ট করেছি অ্যালকোহল, টেস্ট করে বমিও করে দিয়েছি, আমার শ্যুট করেনি, কোনোদিনও আমি খেতে পারিনি। কিন্তু অয়ন কোনোদিনও ছুঁয়েও দেখেনি, ছুঁয়েও দেখেনি। এমন একটা ছেলের সাথে আমাকে ঠাকুর বিয়ে দিয়ে দিয়েছেন, এমন একটা ছেলের সাথে আমি আজকে ঘর করছি। তাই জীবনে যখন ফার্স্টেশন আসবে, দুঃখ আসবে, সমস্যা আসবে না, সবসময় ভাববে তুমি কোথাও একটা কারুর কাছে একটা তুমি কিন্তু দায়বদ্ধতা আছে, তুমি সেখানে গিয়ে ভাববে আর সেখানে গিয়ে বলবে যে আমার ফিউচার কি এটা, তাহলে আমি বলো আমি এটাই করি। দেখবে সে তোমার হাত ধরে তুলে নিয়ে আসবে, সে তোমাকে কখনো বিখরাতে দেবে না, বিখরে যেতে দেবে না, তুমি কখনো ভুল পথ নিতে পারো না। আমি কিন্তু কোনোদিনও ছোটোবেলা থেকে কারুর কোনোদিনও ক্ষতি করিনি, কিন্তু আমার খুব ডিপ্রেশন ছিল, আমার খুব ফার্স্ট্রেশন ছিল, আমি আমার ফিউচার দেখতে পাচ্ছিলাম না চোখের সামনে, কি হবে কি না হবে আমি কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু দেখো, যখন ঈশ্বর এসে তোমার হাত ধরেন আর তোমার যখন লাইফে কিছু হওয়ার হয় না, কেউ তোমাকে আটকাতে পারে না। এমন নয় যে তোমার যা হচ্ছে তোমার পাশের বাড়িরও তাই হবে, তোমার পাশের বাড়ির প্রচুর পয়সা হয়েছে, তারা অনেক পয়সা নিয়ে যা খুশি করে, তোমার লাইফেও তাই হবে তা নয়। এটা পয়সার বিচার নয়, এটা লাইফের বিচার, এটা লাইফের কথা, যে তোমার লাইফ তোমার মতন করে তোমার উন্নতি হবে। তোমার পাশের বাড়ির কার উন্নতি হচ্ছে, বড় গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, আর সে ডিপ্রেসড হয়ে বিএমডাব্লিউতে ঘুরছে, অন্যায় কাজ করছে, তোমার লাইফ সেরকম হবে না। আমি হয়তো টাকা পয়সা জীবনে অনেক কিছু পাবোই না, আমি হয়তো জীবনে এরকম সিম্পল থাকবো, কিন্তু আমার জীবনের উপলব্ধি, আমার জীবনের পাওয়া, সেটা কিন্তু আমারই হবে, তোমার হবে না বা অন্য কারোর হবে না। আজকে তুমি সারা মুখে সারা শরীরে তুমি গয়না পরে ঘুরে তুমি বলতে পারো না আমি জীবনে অনেক উন্নতি করেছি তাই আমি এগুলো পরে ঘুরছি। আমি জীবনে যদি কিছু না পড়ি বা তুমিও জীবনে যদি সোনা দানা কিছু না পড়ো, তোমার ভিতরে যদি উপলব্ধি হয়, আত্ম উপলব্ধি হয়, উন্নতি হয়, তোমার জ্ঞান বাড়ে, তার থেকে বড় উন্নতি আর কিছুই হয় না। তুমি সর্বদা খুশি, সর্বদা তুমি হ্যাপি। আমার তো কখনো মনে হয় না তোমাদের সামনে একটু বড় বড় দুল, বড় বড় গয়না, আমার কাছে যেটুকু আছে, চলো আমি তো ভিখিরি, আমার পয়সা করি নেই, যেটুকু আছে চলো একটু পরে পরে ক্যামেরার সামনে এসে একটু বসি, আজকে একটা ভালো হাতের মানতাসা, এগুলো তো আমার বিয়েতে পেয়েছি, একটু ভালো গয়না ঠয়না একটু হাতটা এরম করে নিয়ে একটু তোমাদের সামনে বসি, কখনো তো আমার এরকম মনে হয় না, মনেই হয় না। তোমরা এক এক সময় বলো যে দিদি এটা করো ওটা করো, আমি হয়তো এক এক সময় কোনো অকেশন পারপাসে হয়তো কিছু একটা পড়লাম, তোমাদেরকে তখন দেখাই যে একটু পড়লাম, একটু সাজলাম, ওই রেগুলার তো আমার মনে হয় না, তাই না কি? তো সবসময় কখনোই এটা ভাবা উচিত না যে আমার উন্নতিটা ওদের মতন উন্নতি আমার হবে। আমার পাশের বাড়ি কত গাড়ি বাড়ি, বিশাল বড় ফ্ল্যাট সব করে ফেলেছে, তো ও কত উন্নতি করেছে, আমার গাড়ি বাড়ি কিছুই হচ্ছে না, আমার তো কোনো উন্নতি নেই। না, তোমার মধ্যে আত্ম উপলব্ধি, তোমার মধ্যে নিজের জ্ঞান বাড়াও, ওর থেকে বড় উন্নতি কিছুই হয় না, তাই না? নইলে এত বড় বড় লোক, এই যে আমাদের সিসিডি, তাই না, সে গিয়ে আজকে নিজেকে শেষ করে দিয়েছে, তার যে সবচেয়ে টপ ইয়ে, আমি তো এত কিছু সোশ্যাল মিডিয়ায় এরকম উচ্চারণ করতে পারছি না, তো সে নিজেকে খতম করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে সে, তার এত পয়সা এত টাকা, তাই না? সব বড় বড় বিলিনিয়ার আর কি সব আছে, তাহলে তারা কেন নিজেদেরকে খতম করে দিচ্ছে? 101 তলা বাড়ির উপর দিয়ে সে ঝাঁপ মারছে, এটা করছে ওটা করছে, কেন করছে? তাদের জীবনে সব পাওয়া হয়ে যাচ্ছে, তারপরেও তারা এই কাজটা করছে, ভিতর তোমার খোকলাই থেকে যাবে, খোকলা। ওই সারাক্ষণ গয়নাগাটি পরবে, 2-3টে বাড়ি কিনবে আর 2-3টে গাড়ি কিনবে, আর এখন তো সোশ্যাল মিডিয়া হয়েছে, একটু দেখাও লোককে, এই দেখানোর জন্যই সোশ্যাল মিডিয়ায় তারা আসে, ব্লগিং করে, এইটুকু করেই তারা শান্তি। মুখগুলো দেখবে আর চোখগুলো দেখবে, তাদের শরীরটা দেখবে, এক না এই হাতির মতন, বিশাল হাতির মতন, মুখটা এই বিশাল, সেই নিয়ে তারা বড় বড় কথা বলে, তাদের দেখে কখনো জীবনে ভুলবে না, কখনো না। সব অসুস্থ রুগী, শুধু মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, পুরনো পুরনো ফ্রোজেন জিনিস খাচ্ছে, আর লোকের সামনে ওটা তুলে ধরছে, আর এগুলোতেই না লোকে আরও ভুল পথে চলে যাচ্ছে, যে হ্যাঁ আমরাও খাবো, আমরাও করবো, আমার বাচ্চাটা কেএফসি খায় না, আহারে আমরা খুব ভিকিরি, যাই একটু কেএফসি খাইয়ে দিই, বিষ, এগুলো তো বিষ, তাই না? ওরা বড় হোক, নিজেরা বুঝবে, খাবে, তুমি তোমার হাতে ধরে বাজে জিনিস কেন খাওয়াবে? কেন তুমি এদের দেখে ভুলবে, তারপর ঘরে এসে মন মরা হয়ে বসে থাকবে? কখনো এগুলো করা উচিত না। জীবন তোমাকে যে পথে নিয়ে যাবে, যে জ্ঞান তোমার বাড়বে, সেটাই মনে রাখবে আসল তোমার জীবনের পাওয়া, আসল তোমার জীবনের উন্নতি উপলব্ধি, ওই নিয়ে তুমি পৃথিবী থেকে চলে যাবে, হেভি আনন্দে থাকবে, সর্বদা আনন্দে থাকবে। আর এখনকার দিনের মানুষেরদের না এই আনন্দটুকুই নেই, সব আছে তাদের, টাকা পয়সা, সোশ্যাল মিডিয়া, সাবস্ক্রাইবার, হ্যানা ত্যানা প্যানা সব আছে তাদের, শুধু নেই মনের আনন্দ।
আমি কি ভুল বলেছি? যদি ভুল বলে থাকি আমাকে বলো। আর প্লিজ এসে এরকম লিখো না যে লাইফটা শুধু এনজয় করা আর এনজয় করা। জাস্ট এনজয় করো। আমি আমার লাইফটা কিন্তু খুব এনজয় করছি, হ্যাঁ? আপনারা এরমভাবে কখনো মনে করবেন না যে আপনারা শুধু বন্ধু-বান্ধব নিয়ে পার্টি করেন আর ঘুরে বেড়ান বলে আপনারা খুব এনজয় করেন আর মৌমি এনজয় করে না। এটা কখনো ভাববেন না। ঠিক আছে? আমার এনজয়মেন্টটা হচ্ছে আমার একদম নিজস্ব এনজয়মেন্ট। সেটা আপনার ধারে কাছে আপনি তার যেতে পারবেন না। যতক্ষণ না আপনার মধ্যে জ্ঞান বাড়বে। আপনারা ওই নিয়েই থাকুন। কিছু কিছু মানুষ এসে বলে ঘোরো, বেড়াও, আনন্দ করো, ফুর্তি করো, এনজয় করো, লাইফটাকে জাস্ট এনজয় করো। লাইফটাকে আপনি এনজয় করুন, আপনার লাইফকে। সবাইকে এক পথে চালনা করবেন না। আমার কথা যারা বোঝার তারা ঠিক বুঝবে। তারা আমার চ্যানেলে আসবে, এসে আমার কথা শুনবে, শুনে বুঝবে। আর যাদের না বোঝার তারা আমাকে অন্তত জ্ঞান দিতে যাবেন না। আমি আপনার থেকেও বেশি এনজয় করছি। আপনি হয়তো বুঝতে পারছেন না। খোকলা লাইফ তো, বুঝতে পারছেন না। যাই হোক, আজকে এই উপলব্ধিটা আমার লাইফের এই ফ্রাস্ট্রেশন, আমার লাইফের এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাই দেখতে পাচ্ছি অনেক সময় হয়ে গেছে। চলো বাই।